আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলছেন তুর্কি প্রেসিডেন্ট। জানিয়ে দেব ইরানের মাটিতে আক্রমণ করার কারোরই সাহস নেই, কঠোর হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানের। এদিকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ গড়াতে পারে দ্বিতীয় দফায়। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান এবার প্রকাশ্যে এলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় অভিযোগ করছেন তুর্কি প্রেসিডেন্ট। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগে থেকে যে অভিযোগ করছিল, এই ঘটনায় তা আবারও প্রমাণিত হল। তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের ৭৯তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগের প্রাক্কালে শনিবার রাতে এই নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। এরদোয়ান বলেন, ইসরায়েল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলা চালাচ্ছে। তিনি বলেন, এই ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করতে চাইছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো ভ্রুক্ষেপ নেই। এটি তার ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। এরদোয়ান আরও বলেছেন, এসব হামলা প্রমাণ করছে কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতা নিয়েই ইসরায়েল লেবানন সহ গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। এই অঞ্চল বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ সংকটের সম্মুখীন বলেও তিনি উল্লেখ করেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সেই ধরনের সংকট এড়াতে চাইলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করতে হবে। তিনি আন্তর্জাতিক সমাজের বিশেষ পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলের জঘন্য অপরাধ চেয়ে চেয়ে না দেখে তা বন্ধ করার পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণ নেই, কঠোর হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলছেন, আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো শয়তানি শক্তি ইরানের উপর আক্রমণ করার চিন্তাও করতে পারবে না। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধে ইরানি জনগণের শত্রুদের হতাশ করেছিল উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশ সামরিক বাহিনী এবং জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইরান ও ইসলামী বিপ্লবকে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন এবং সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল এবং তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। পার্স টুডে জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, যারা ইরানের ইসলামী বিপ্লবকে প্রতিরক্ষার জন্য নিজেদের বিশুদ্ধ রক্ত ঢেলে দিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ঐক্য সপ্তাহ গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, আজ আমরা নিশ্চয়তার সাথে সমগ্র বিশ্বকে একথা বলতে পারি যে আমাদের নিজেদের দেশকে রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলোর সাথে ঐক্য ও সংহতির মাধ্যমে আমরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। একই সাথে আমরা মুসলিম বিশ্বের সম্মান এবং গৌরব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে দখলদার ও রক্তপিপাসু ইসরায়েলকে পরাজিত করতে পারি, যারা নারী, শিশু এবং বৃদ্ধ কাউকেই রেহাই দিচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসলামিক উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে ইহুদি ইসরায়েল এবং এই ধরনের অপরাধ করতে পারবে না। প্রেসিডেন্ট তার ভাষণের শেষাংশে ইরানের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, আজ ইরানের সম্মান ও গৌরব তাদের কাছে ঋণী। এদিকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ গড়াতে পারে দ্বিতীয় দফায়। গণ অভ্যুত্থানের গোতাবায়া রাজাপাকসে সরকারের পতনের ২ বছর পর শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের রেকর্ড সংখ্যক ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার সকালে সম্পূর্ণ ফলাফল পাওয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে প্রথমবারের মতো এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবে দেখা হচ্ছে। পতিত সরকারের আমলে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে বিক্রমসিংহে সফল করতে সক্ষম হলেও কর বৃদ্ধি, ভর্তুকি কমিয়ে দেওয়ার কারণে অনেকেই এখনও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
অনুৎপাদনশীল প্রকল্পগুলোতে অত্যাধিক ঋণ গ্রহণের ফলে 2 বছর ধরে শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়। তীব্র অর্থনৈতিক সংকটে ঔষধ, খাদ্য, রান্নার গ্যাস এবং জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসের মারাত্মক ঘাটতি দেখা দেয় দেশটিতে। এই পর্যায়ে দেশটির জনবিক্ষোভ ছড়িয়ে পড়লে 2022 সালের 31 জুন বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন এবং তার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো দখল করে নেয়। গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হন। পরে তিনি পদত্যাগ করলে দায়িত্ব নেন 75 বছর বয়সী বিক্রম সিংহে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কার অর্থনীতি। তিনি আরেক মেয়াদ দায়িত্বে থাকতে চাইছেন। বিক্রম সিংহে সহ প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে 5 প্রার্থী আছেন আলোচনায়। বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি জোটের আনোরা কুমারা দেশনায়ক দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সমাগীজন। তিনি সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রমদাসার ছেলে। রানা সিংহে 1993 সালে গৃহযুদ্ধের সময় আতাতায়ীর হাতে নিহত হন। সাজিদ প্রমদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মনে করা হচ্ছে। রাজাপাকসের পরিবার থেকেও প্রার্থী হয়েছেন একজন, তার নাম নমল রাজাপাকসে। 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেওয়া মাহিন্দ্রা রাজাপাকসের ছেলে। প্রেসিডেন্ট নির্বাচনে নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের মধ্যে কেউ কমপক্ষে 50% বা এর চেয়ে বেশি ভোট পেলে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। আর এজন্য প্রার্থীর 50% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে। এর আগে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন কখনো দ্বিতীয় দফায় না গড়ালেও এবারে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে সেই ধারা ভেঙে যেতে পারে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে এই নির্বাচনের ভোটার সংখ্যা ছিল 1,71,00,000। এদিকে প্রকাশ্যে এলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান। বিশ্বের সবচেয়ে ভয়ানক, নিষ্ঠুর ও দুর্দর্শ গোয়েন্দা সংস্থা বলা হয় ইসরায়েলের মোসাদকে। 1948 সালে প্রতিষ্ঠিত এই মোসাদ বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যার মতো লোমহর্ষক অপারেশনও করে থাকে নিয়মিত। এমনকি চিঠির মাধ্যমে বোমা পাঠিয়ে হত্যা করার কৌশলও প্রথম আবিষ্কার করে। এছাড়া ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসিকতা রয়েছে মোসাদের। মোসাদকে অনেকেই ইসরায়েল রাষ্ট্রের ফুসফুসও বলে থাকেন। দেশের ভরসা ও শত্রুদের সাক্ষাৎ জমদূত মনে করেন কেউ কেউ। সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাঁচানোর জন্য ইসরায়েল যেভাবে আয়রন ডোম ব্যবহার করে, তেমনি মোসাদ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হয়। মোসাদের প্রতিষ্ঠাতা তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ান মনে করতেন, গোয়েন্দাবৃত্তি ইসরায়েলের প্রথম ডিফেন্স লাইন। টার্গেট থেকে দেশ গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস দমন এবং অপারেশনের পর এগুলো গোপন রাখা হচ্ছে মোসাদের প্রধান কাজ। এটি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা। তাদের কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। এই নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের CIA, যুক্তরাজ্যের MI6 এবং কানাডার CSIS এর অনুরূপ। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অপহরণ, হত্যা, গুম সহ এই ধরনের কর্মকাণ্ডে মোসাদকে সবচেয়ে দুর্ধর্ষ মানা হয়। মূলত ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে বিভিন্ন প্রচেষ্টা ও কর্মকাণ্ড মোসাদকে গোয়েন্দা বৃত্তিতে সর্বোচ্চ মান দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঝুলিতে অসংখ্য সফল অভিযান যেমন আছে, তেমনই আছে তাদের ব্যর্থতার নজিরও। তারই কয়েকটা উল্লেখ করা হলো। হামাসের রাজনৈতিক নেতা খালেদ মিশালকে হত্যার চেষ্টায় মোসাদের অন্যতম অভিযান ব্যর্থ হয়। এর অভিযান বড় রাজনৈতিক এবং কূটনৈতিক সংকটের সৃষ্টি করেছিল। জর্দানে বিষ প্রয়োগের মাধ্যমে 1997 সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মিশালকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে হত্যার চেষ্টার সময় ইসরায়েলি এজেন্টরা ধরা পড়ে যায়। পরে ইসরায়েলকে এ বিষয়ে প্রতিষেধক সরবরাহের জন্য বাধ্য করা হয়। মোসাদের তৎকালীন প্রধান ড্যানি ইয়াটম হামাসের এই নেতা চিকিৎসার জন্য জর্দানে গিয়েছিলেন। এই ঘটনায় জর্দান ও ইসরায়েল সম্পর্কে উল্লেখযোগ্যভাবে প্রভাব দেখা দিয়েছিল। হামাস নেতা মাহমুদ আল-জাহারের বাড়িকে নিশানা করে 2003 সালে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলা থেকে তিনি বেঁচে গেলেও তার স্ত্রী ও ছেলেসহ কয়েকজন নিহত হয়। ইসরায়েলের এই হামলায় তার বাসভবন পুরো ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মিশর ও সিরিয়া সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি পুনরুদ্ধারের জন্য 1973 সালের 6 অক্টোবর ইসরায়েলের উপর হামলা চালায়।